ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজের সর্বোচ্চ স্তর বা শেষ স্তর বা উচ্চ স্তর জেলা পরিষদ সম্পর্কে আলোচনা করব। আর জেলা পরিষদের শুধু গঠন নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে ভারতবর্ষে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের ব্যবস্থা সংবিধানে উল্লেখ আছে। সংবিধানের 40 ধারায় গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। তো পঞ্চায়েতি রাজের সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। জেলা পরিষদ 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী গঠিত হয়। গঠনের ক্ষেত্রে প্রত্যেক জেলাতে একটা করে জেলা পরিষদ থাকবে। প্রত্যেক জেলার নাম অনুযায়ী জেলা পরিষদের নামকরণ করে রাজ্য সরকার। এখানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রত্যেকটা জেলার নামকরণ করে। এই জেলা পরিষদের সদস্য হিসাবে কারা কারা থাকবেন? এই জেলা পরিষদের সদস্য হিসাবে থাকবেন, 1 নাম্বার, জেলার অন্তর্গত যতগুলি ব্লক আছে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। পঞ্চায়েত সমিতির সভাপতিরা পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য। নাম্বার 2, প্রত্যেক ব্লকে যে নির্বাচন হয়, জেলা পরিষদের নির্বাচন হয়, পঞ্চায়েত সমিতির নির্বাচন এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, 3টি নির্বাচন একই দিনে একই সময় হয়। তো জেলা পরিষদের প্রত্যেক ব্লক থেকে সাধারণ জনগণ, প্রাপ্ত বয়স্ক জনগণ যাদের ভোটাধিকার আছে তারা ভোট দিয়ে 3 জন করে সদস্য প্রত্যেক ব্লক থেকে জেলা পরিষদে পাঠাতে পারবেন। সেই নির্বাচিত সদস্যরা জেলা পরিষদের সদস্য হন। 3 নাম্বার, জেলাতে যেসব বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন, এই লোকসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্য যারা, তারা তাদের পদাধিকার বলে তারা জেলা পরিষদের সদস্য হবেন। কিন্তু এখানে মনে রাখা দরকার, কি মনে রাখতে হবে? জেলা পরিষদের যারা লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্য, তারা যদি মন্ত্রী হন তাহলে তারা জেলা পরিষদের সদস্য হতে পারবেন না। 4 নাম্বার গঠনের 4 নাম্বার পয়েন্টে কি বলবো? জেলাতে থেকে কোনো রাজ্যসভার সদস্য থাকতে পারে, সেই রাজ্যসভার সদস্য পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হবেন। এক্ষেত্রেও যদি তিনি মন্ত্রী হন তাহলে কিন্তু জেলা পরিষদের সদস্য হতে পারবেন না। জেলা পরিষদের গঠনের ব্যাপারে আমরা দেখব 1973 সালের যে আইন, তার সঙ্গে আরও কিছু বিষয় সংযোজন হয়েছে। সংযোজন কি হয়েছে? 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক হয় যে জেলা পরিষদে এসসি বা তপশিলি জাতি উপজাতি শিডিউল কাস্ট, তাদের মধ্যে থেকে 33% সদস্য নির্বাচিত হতেই হবে। অর্থাৎ এসসিদের জন্য 33% আসন সংরক্ষণের ব্যবস্থা আছে জেলা পরিষদের সদস্যের ক্ষেত্রে। এই আইনে আরও বলা হয় যে জেলা পরিষদের সদস্য হিসাবে যারা এসটি তপশিলি উপজাতি, তাদের মধ্যে থেকে 33% আসন সংরক্ষিত হবে এবং সেটা চালু হয়েছে। এছাড়া মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত আছে। 1992 সালে এই যে পঞ্চায়েত আইনের সঙ্গে সংযোজন হয়েছে আগের আইনের সঙ্গে, এই যে
তিনটি স্তরে, অর্থাৎ তপশিলি জাতির ক্ষেত্রে, তপশিলি উপজাতির ক্ষেত্রে এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। আমরা লক্ষ্য করব এই যে 33% আসন সংরক্ষণ, 2010 সালে পঞ্চায়েত আইনকে আরও সংশোধন করা হয়েছে, পঞ্চায়েত আইন পাশ হয়েছে পশ্চিমবাংলার বিধানসভাতে। তাতে ঠিক হয় 2010 সাল থেকে জনসংখ্যার ভিত্তিতে এসসিদের জন্য 50% সংরক্ষিত হবে। জনসংখ্যার ভিত্তিতে, আগে আমি বলেছি কাস্ট ভিত্তিতে, এবার এসসিদের জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে 50% সংরক্ষিত হবে। এসসি জনসংখ্যা কেমন আছে তার ভিত্তিতে। তপশিলি উপজাতি, এসটি, শিডিউল ট্রাইব, তাদের জন্য আসন রিজার্ভেশনের ব্যবস্থা আছে, সেক্ষেত্রেও 50%। আর মহিলাদের জন্য আসন সংরক্ষিত হবে জনসংখ্যার ভিত্তিতে, মহিলাদের সংখ্যার ভিত্তিতে, সেটা হলো 50%। আর ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি যারা, তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে 50%। তাহলে আমরা এখানে 2010-এর আইনের অনুযায়ী আমরা দেখছি যে 50% আসন সংরক্ষিত হবে এসসি, এসটি, মহিলা এবং ওবিসিদের জন্য। এবার আমরা দেখব যে জেলা পরিষদের সদস্যরা কত বছর পদে থাকতে পারেন। 1978 সালে 1973-এর আইনটাকে কার্যকরী করা হয়। এই সময়ে জেলা পরিষদের সদস্যদের কার্যকাল ছিল 4 বছর, অর্থাৎ প্রথম জেলা পরিষদের কার্যকাল, জেলা পরিষদের টার্ম ছিল 4 বছর, 1978 থেকে 1982। তারপর 1983 সালে আইনের মাধ্যমে ঠিক হয় যে জেলা পরিষদের সদস্যরা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মতোই 5 বছর পদে থাকতে পারবেন। তাহলে কার্যকাল বর্তমানে 5 বছর জেলা পরিষদের সদস্যরা। জেলা পরিষদের নির্বাচনের পর, আমরা আগেই বলেছি জেলা পরিষদের নির্বাচন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবং পঞ্চায়েত সমিতির নির্বাচন একই দিনে 3টি আলাদা আলাদা ব্যালটে, জেলা পরিষদের ব্যালট আলাদা, ব্যালট বক্স আলাদা, পঞ্চায়েত সমিতির ব্যালট আলাদা, ব্যালট বক্স আলাদা এবং গ্রাম পঞ্চায়েতের ব্যালট আলাদা, ব্যালট বক্স আলাদা। এইভাবে আমরা দেখব জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হলেন। জেলার নির্বাচিত সদস্যরা এক জায়গায় সমবেত হয়ে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের সভাপতিত্বে সেখানে জেলা পরিষদের কর্ণধার, মূল কর্ণধার তিনি নির্বাচিত হন। জেলা পরিষদের সদস্যরা তারা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি হিসাবে নির্বাচিত করে, আরেকজনকে সহ সভাধিপতি হিসাবে নির্বাচিত করেন। সহ সভাধিপতি এবং সভাধিপতি দুজনেই এখানে এক্ষেত্রেও রিজার্ভেশনের ব্যবস্থা থাকবে। সভাধিপতি সর্বক্ষণের জন্য কাজ করবেন এবং তিনি পারিশ্রমিক পাবেন বা সাম্মানিক পাবেন। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ডিএম এবং আরেকজন জেলা পরিষদের সচিব থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার বলা হয়। এবার জেলা পরিষদের সভাধিপতি তিনি এসসিদের মধ্যে সংরক্ষিত হতে পারেন, পদ থেকে হতে পারেন, এসটির আসনের সংরক্ষণের থেকে হতে পারে, আবার মহিলাদের এখানে সংরক্ষণের ব্যবস্থা আছে। তাদের কার্যকাল 5 বছর। তাদের কার্যকাল, সভাধিপতির কার্যকাল, সহ সভাধিপতির কার্যকাল 5 বছর। তো আমরা দেখব যে সভাধিপতি, সহ সভাধিপতি এবং জেলা পরিষদের সদস্যরা পদত্যাগ করতে পারেন। জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে পারে। বিরোধী দলের সদস্যরা জেলা পরিষদের তারা 1/3 মেজরিটির ভিত্তিতে, 1/3 সমর্থনের ভিত্তিতে জেলা পরিষদের সদস্যদের অর্থাৎ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসবে। অনাস্থা প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে কিন্তু
50% সদস্যের সমর্থন দরকার। অনাস্থা প্রস্তাব আনলেই হবে না, 1/3 মেজরিটির ভিত্তিতে লিখিতভাবে লিখিত অভিযোগের ভিত্তিতে আসবে এবং এটা ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে। আর নিজেও সভাধিপতি এবং সহ সভাধিপতি পদত্যাগ পত্র পেশ করতে পারেন, পদত্যাগ করতে পারেন। সেটা ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বিচার বিবেচনা করে দেখবেন তিনি স্বইচ্ছায় পদত্যাগ করছেন না অন্য কোনো কারণে পদত্যাগ করছেন, পদত্যাগের কারণ তাকে জানাতে হবে। তাহলে আমরা দেখছি যে জেলা পরিষদ পঞ্চায়েতি রাজের সর্বোচ্চ স্তর এবং এখানে নির্বাচিত সদস্য থাকছেন, পদাধিকার বলে অনেক সদস্য থাকছেন। পদাধিকার বলে লোকসভার সদস্য, বিধানসভার সদস্য এবং রাজ্যসভার সদস্য তারা কিন্তু সভাধিপতি হতে পারবেন না, তারা সহসভাধিপতিও হতে পারবেন না। ক্লিয়ার? ফাইন। এইবার আমরা দেখব যে জেলা পরিষদের যখন মিটিং হয় সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয়। 3টি মিটিংয়ে অনুপস্থিত থাকলে তাকে কৈফিয়ত দিতে হয় সদস্যকে। আর জেলা পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয় তোমার সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এবং এখানে মানে কোরাম হতে হয় 50%। কোরাম মানে কি? মিনিমাম সদস্য জেলা পরিষদের মিটিংয়ে উপস্থিত হতেই হবে। মানে টোটাল যে জেলা পরিষদের সদস্য, একটা জেলা পরিষদের সদস্য তার অর্ধেক অন্তত মিটিংয়ে উপস্থিত থাকতে হবে, তবেই মিটিংটা হবে, তা নইলে মিটিং হবে না। যাই হোক, আমি ভিডিও বড় করব না। জেলা পরিষদের গঠনটা খুব ইম্পর্ট্যান্ট এবং জেলা পরিষদে আরও কিছু কমিটি আছে, যেমন ধরো পূর্ত কমিটি আছে, জনস্বাস্থ্য কমিটি আছে, শিক্ষা কমিটি আছে, হ্যাঁ, এবং জেলা পরিষদেও তোমার কমিশন আছে, অর্থনৈতিক বিষয়ে কমিশন আছে ইত্যাদি। তাহলে আজকের আমাদের ভিডিও হলো জেলা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা। আগের ভিডিও দুটো তোমরা দেখেছো, গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আর একটা হলো পঞ্চায়েত সমিতির গঠন নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আর আজকের ভিডিও হচ্ছে জেলা পরিষদের গঠন সম্পর্কে। এইবার আমরা আলোচনা করব তোমার পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েতের কাজ একটা ভিডিও, আর পঞ্চায়েত সমিতির কাজ আর একটা ভিডিও, আর জেলা পরিষদের কাজ এর আর একটা ভিডিও। 3টি ভিডিও বানাবো। আর তোমাদের একটা কথা বলি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, তার সঙ্গে সঙ্গে কমেন্টও করবে, আমি তোমাদের উত্তর দেব। আর একটা কথা, তোমরা ভিডিও শুনবে, তোমাদের এই চ্যাপ্টারে সবটাই হলো এমসিকিউ এসিকিউ, এখানে বড় প্রশ্ন আসবে না, তাই ভিডিও শুনে কনসেপ্ট আনবা আর টেক্সট বই একবার মানে দেখবে, তাহলেই সব এমসিকিউ এসিকিউ তোমরা উত্তর দিতে পারবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি ভালোবাসা জানাচ্ছি। তোমরা আশা করি ভালো আছো, আরও ভালো থাকবে। আমি শেষ করলাম।